দিন কয়েক আগে একটা আলোচনায় আপনাদেরকে আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস কি একটা অ্যাঙ্গেল থেকে জামাত ইসলামীকে সমর্থন করছেন কিনা। এটা বলার বহুবিধ কারণ আছে, কারণ ডক্টর ইউনূস জামাত ইসলামীকে সমর্থন না করলে জামাত ইসলামী এত দূর আগাত না। এবং আমি অনেক সময় আপনাদেরকে বলি যে ডক্টর ইউনূস জামাতকে সমর্থন করছে এর কিছু নিদর্শন আছে। সেটা হলো যে জামাত যেই জাতীয় সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না, প্রত্যেকটা জাতীয় সিদ্ধান্ত জামাত যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। জুলাই সনদ হতে হবে, জামাত চেয়েছে, হয়েছে। গণভোট হইতে হবে, জামাত চেয়েছে, হয়েছে। প্রাইমারি পর্যায়ে কিন্তু বিএনপি গণভোট এবং জামাতের বিপক্ষে ছিল। জাতীয় নির্বাচন যখন জামাত বলেছে রোজার আগে, তখনই আমি বলেছি জামাত যেভাবে বলেছে, আপনারা যারা আমাদের পুরনো ফলোয়ার আপনারা দেখে থাকবেন যে জামাত জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে চেয়েছে, মানে রোজার আগে চেয়েছে, মানে এটা ফেব্রুয়ারি তখন ধরনা করা হচ্ছিল, তার মানে ফেব্রুয়ারিতে হচ্ছে। আর প্রশাসনে গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ কি পয়েন্ট যেগুলোকে বলে, আপনি ডিসিএসপি যেসব দেখেন সেগুলো তো আছেই, তার বাইরেও আরও যেসব গুরুত্বপূর্ণ আমলাতান্ত্রিক জায়গাগুলো, সেই জায়গাগুলোতে জামাতের লোকজন বসতে পারছে। ইভেন বিশ্ববিদ্যালয়, ব্যাংক, এগুলো যে জামাতের হাতে গেছে, ডক্টর ইউনূস যদি জামাতকে তুলনামূলক ধরেন 5 আগস্ট পরবর্তী যেই সিচুয়েশন ছিল যে বিএনপি জয় জয়াকার, বিএনপি 70-80, জামাত 10-15 এরকম একটা জায়গা ছিল না বিএনপি জামাতের ভোটারের মধ্যে, আমি রেস্ট অফ আদার্স বলছি না, সেই জায়গায় জামাতের এত দূর আগানোর কথা না ডক্টর ইউনূসের সমর্থন না পেলে। আমার আজকে আলোচনার সূত্রপাত একটা কারণ হচ্ছে প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট। প্রথম আলো এই রিপোর্টটায় সে খুব বোঝানোর চেষ্টা করছে যে দেশের ভোটাররা যারা আছে এরা শুধুমাত্রই 10% বাদ দিয়ে বাকি সব ভোটার তারা হচ্ছে আপনার বিএনপি এবং জামাতের মধ্যে ভাগ হয়ে গেছে। এই জায়গাটাই আমার আজকে আলোচনার টপিক। প্রথম আলো পত্রিকাটা বোঝানোর চেষ্টা করছে বিএনপি ও জামাতের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। এটা ডেভিড বার্ডম্যানের বিশ্লেষণ। ডেভিড বার্ডম্যান কে? ডেভিড বার্ডম্যান বাংলাদেশের একটা খুবই আলোচিত মুখ এবং তিনি শেখ হাসিনা বিরোধী প্ল্যাটফর্মটাকে খুব শক্তিশালী যেভাবে ব্যবহার করেন এবং তিনি ডক্টর ইউনূসের খুব কাছের এবং প্রিয় মানুষ, এটা যারা খোঁজ রাখেন তারা জানেন। ডেভিড বার্গম্যান হঠাৎ করে এই বিশ্লেষণ সামনে এনেছে এবং প্রথম আলো বড় করে এটা ছেপেছে। এটার মধ্যে ভেতরে ইন্টারনাল কোনো রাজনীতি আছে। সেখানে প্রথম এই জরিপ কিভাবে হয়েছে, প্রায় 2,500 মানুষের উপরে জরিপ হয়েছে, জরিপে কী ধরনের ভুল থাকতে পারে, এরর থাকতে পারে, সেগুলো তুলে ধরে বলা হচ্ছে যে জামাত এবং বিএনপির ভোটের ডিফারেন্স এখন 3%, যেটা প্রথম আলো বলছে যে এটা মানে এই 3% আসলে খুব একটা মানে উল্লেখযোগ্য কোনো পার্থক্য না, তাদের ভোট এখন সমান সমান, জামাত এবং বিএনপির সমান সমান। মানে প্রথম আলো, ডক্টর ইউনূস, মাহফুজ আলম, তারা তো একই লাইনে চলেন, তাই না? তো তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে জামাত বিএনপিকে অলরেডি ধরে ফেলেছে। ফিল্ডের প্র্যাকটিক্যাল অবস্থা কি আপনারা সবাই ভালো জানেন। তবে সে একটা ইন্টারেস্টিং জায়গায় গিয়েছে, তার পয়েন্টগুলোর মধ্যে, বিভিন্ন পয়েন্টের মধ্যে আওয়ামী লীগ নিয়ে পয়েন্টটাকে সে ব্যাখ্যা করতে গিয়ে অনেকটা গোজামিল পাখি ফেলার মতন অবস্থা। বলছে কিছু অবাক কর এবং কিছু শব্দচয়ন খেয়াল করবেন, কিছু অবাক করার মতো বিষয় হলেও জরিপে অংশ নেওয়া তরুণদের 10% বলেছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। এইটাই প্রথম আলোর বিরাট মাথা ব্যথা যে 10% কেন বললো আওয়ামী লীগকে ভোট দিতে চায়। আচ্ছা, বাংলাদেশে পথে ঘাটে গেলে যে আওয়ামী লীগকে ভোট দিতে চায় সে কি মুখ খুলে এখন বলবে যে আমি আওয়ামী লীগকে ভোট দিতে চাই? আচ্ছা, তারা 10% স্বীকার করে নিচ্ছে। এরপরে তার মন্তব্যটা দেখেন, এটা রিপোর্টের মধ্যেই মন্তব্য, এটা ডেভিড বার্গম্যানের মন্তব্য না প্রথম আলোর মন্তব্য আমি ঠিক বুঝতে পারিনি। বছরের পর বছর ধরে দলের স্বৈরাচারী আচরণ এবং 2024 সালে জুলাই আগস্টে সংঘটিত সহিংস ঘটনার পরও তারা এই জরিপে 3য় বৃহত্তর দল হিসেবে চিহ্নিত হয়েছে। মানে আওয়ামী লীগের নাকি এখন জামাতের চেয়েও কম জনপ্রিয়তা। আচ্ছা, জামাতের মানুষ গিয়ে জিজ্ঞেস করেন তো কেন তাহলে আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগ নিয়ে কেন নির্বাচন করতে চায় না? মানে প্রথম আলো যদি এই লেখা এবং আরেকটা জায়গায় সে সমস্ত রিপোর্ট লিখে বলতেছে যে এই জরিপটা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের মামলার রায়ের আগে, মানে বোঝাতে চাচ্ছে যে রায়ের পরে হইলে আওয়ামী লীগের সম্পর্কে মানুষের ধারণা। আচ্ছা, এই রায় সম্পর্কে মানুষের কিছু ধারণা হয়েছে না? মানুষের মধ্যে কোনো রিয়াকশন কিছু দেখতে পান? বর্তমান পরিস্থিতি যখন আওয়ামী লীগকে নিয়ে চারদিকে সমালোচনা, সামাজিকভাবে নিন্দা এবং তাদের কর্মকাণ্ডে যুক্ত হওয়া আইনত অপরাধ নির্ধারিত হয়েছে, তখনও এই 10% সমর্থন দেখা যাচ্ছে যে দলের মৌলিক সমর্থক গোষ্ঠী এখনো টিকে আছে, মানে 10% স্বীকার করতে বাধ্য হচ্ছে আর কি। অর্থাৎ আওয়ামী লীগের মূল সমর্থন ঘাঁটি পুরোপুরি ভেঙে যায়নি, বরং অনেকটা স্থায়ীভাবেই টিকে আছে।
আচ্ছা, এইসব বলার পরে আরেকটা জায়গায় গেছে, আরেকটা জায়গায় গিয়ে সেইখানে সে আবার আওয়ামী লীগ প্রসঙ্গ টেনেছে যে এতে আওয়ামী লীগের প্রকৃত সমর্থন দাঁড়াতে পারে প্রায় 19% মতো, এটি বিএনপির 20% বা জামাতের 17% সমর্থনের কাছাকাছি বা কিছু ক্ষেত্রে সমান বা বেশি হতে পারে। ব্যাখ্যাটা কি দেখেন, আরও 18% তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি করেছে তাদের ওই 2,500 মানুষের মধ্যে। এই গ্রুপের মধ্যে এমন বহু নীরব আওয়ামী লীগ সমর্থক থাকতে পারে যারা প্রকাশ্যে নিজেদের মত বলেন না। যদি ধরে নেওয়া হয় এই 18%-এর অর্ধেক মানে 9% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে আগের জরিপে যে 10% আওয়ামী লীগের সমর্থন দেখা গেছে তার সঙ্গে আরও 9% যোগ হতে পারে। মানে তারা বলছে যে বিএনপি 20%, আওয়ামী লীগের 19% আর জামাতের হচ্ছে 17%। এইটারই কসলায় টসলায় বলছে, মানে স্বীকার করতে খুব অসুবিধা যে আওয়ামী লীগ আসলে এখনও বিএনপি আওয়ামী লীগ খুব কাছাকাছি সিচুয়েশনে আছে। আর এই ইন্টারেস্টিং ফলাফলটা নিয়েই খুব লাফালাফি প্রথমে হাইলাইট করা হয়েছে বিএনপি জামাতের কাছাকাছি, জামাত বিএনপির কাছাকাছি চলে গেছে। মানে এটা বোঝানো যে আগামী নির্বাচন, প্রথমে এইসব ডাটা হাইলাইট করা, বিএনপি জামাতের মধ্যে রাখা যে আগামী নির্বাচন জামাত বিএনপি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হচ্ছে এবং সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্যে প্রথম দ্বিতীয় হওয়া নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে টানাটানি হবে। সত্যিকার অর্থে অনেস্টলি বলেন তো সারা দেশে, হ্যাঁ বিএনপির উপর মানুষ বিরক্ত হয়েছে, ত্যক্ত বিরক্ত হয়েছে, কোনো অপশন নেই মানুষের হাতে। সেই জন্য জামাতকে বাংলাদেশের 200 আসনে ভোটে পাশ করিয়ে দিবে, বেসিক্যালি এরকম কোনো বাস্তবতা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।